গল্পটির প্রথম পর্ব অলরেডি আমাদের চ্যানেলে আপলোড করা হয়ে গিয়েছে। প্রথম পর্বটি যদি না শুনে থাকেন তবে আপনাদের অনুরোধ করব প্রথমে গিয়ে সেটি শুনুন। প্রথম পর্বের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং উপরে আই বাটনে দেওয়া রইল। প্রথম পর্ব শোনা হয়ে গিয়ে থাকলে অন্তিম পর্বে আপনাদের স্বাগত। নমস্কার, আমরা থ্রিল স্টুডিও। তাহলে আর বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। শক্তিপদর বাড়ির সদর দরজায় ঢুকতে গেলে ছোট্ট একটা জমি পার হতে হয়। জমির ওপরে দুটি গাছ আছে, একটি জাম আর একটি কাঁঠাল গাছ। সেই দুই গাছের মাঝখান দিয়েই পথ। জমির এপারে রাজপথ, তার ওই পাশে একখানা প্রায় সম্পূর্ণ 3 তলা বাড়ি। এখনও তার ভেতরে বাইরে বাড়ির কাজ আরম্ভ হয়নি। বাড়ির নিচ থেকে ওপর পর্যন্ত মিস্ত্রিদের বাঁশের ভাড়া বাঁধা। স্থির হয়েছে সেই বাড়ির দোতলার একখানার ঘরের ভেতরেই আশ্রয় নেবে হেমন্ত ও তার সঙ্গীরা, যাদের অভ্যর্থনা করবার জন্যই আজ তাদের এখানে আগমন। ব্ল্যাকআউট ও রাতের আধারে গা ঢেকে কখন যে তারা শক্তিপদর বাড়ির দরজার সামনে গিয়ে সাংঘাতিক অভিনয় আরম্ভ করবে সেটা কেউই বুঝতে পারবে না। যথাসময় তাদের উপস্থিতি আবিষ্কারের জন্য হেমন্ত এক সহজ কিন্তু ফলপ্রদ কৌশল অবলম্বন করল। সন্ধ্যার পরেই কুলিদের দ্বারা ছোট্ট জমিটুকুর ওপরে প্রায় 1 হাত পুরো করে বিছিয়ে রাখলে রাশি রাশি শুকনো পাতা। যে কেউই আসুক, মর্মর ধ্বনি না জাগিয়ে নিঃশব্দে বাড়ির দরজার কাছে সে পৌঁছতে পারবে না। সতীশবাবু বললেন, ছোট ছোট ব্যাপারে আপনার তীক্ষ্ণ দৃষ্টি দেখে মুগ্ধ হতে হয়। আজ এখানে পাহারাওয়ালার কাজ করবে শুকনো ঝরা পাতারা, চমৎকার। এমন সময় মোটা ভুঁড়ি নিয়ে হাঁসফাঁস করতে করতে ভূপতির আবির্ভাব। তিনি এসে ঘনায়মান অন্ধকার ভেদ করে চারিদিকটা দেখবার চেষ্টা করে বুড়ো কুচকে বললেন, পাহাড়ওয়ালারা কোথায়? তাদের সাড়া পাচ্ছি না বড় যে। তারা ওই তফাতেই লুকিয়ে আছে। তফাতে? তারা কাছে থাকলেই ভালো হতো না? মানে? হত্যাকারীর প্রকৃতি কিছু কিছু আপনারও তো জানা আছে, তারপরেও মানে জানতে চাইবেন না। চাইবো না কিরকম? আমাদের প্রাণের ঝুঁকির কোনো দাম নেই? থামো ভূপতি, বাজে বকো না। তোমাকে জবাই করবার জন্য এখানে আনা হয়নি। আমরা থাকবো ওই বাড়ির দোতলায়। এসো। সকলেই সেই প্রায় সম্পূর্ণ বাড়ির দোতলায় গিয়ে উঠলেন। নির্দিষ্ট করে ঢুকে দেখা গেল এক কোণায় জ্বলছে একটা হ্যারিকেন লণ্ঠন। ভূপতি খুঁতখুঁত করতে লাগলেন। মোটে একটা টিমটিমে হ্যারিকেন, এর মানেই হয় না কোনো। একটু পরে এও নিভিয়ে দেওয়া হবে। ও বাবা, মানে? বলুন তো, হত্যাকারীর দৃষ্টি আকর্ষণের জন্য 4-5টা লণ্ঠনও আনতে পারি। থাক মশাই, অতটা উপকার নাই বা করলেন, আমরা অন্ধকারেই ভালো আছি। ঘরটা বেশ বড় সড়ো। রাস্তার দিকে 6টা জানালা, কোনো জানালাতেই গরাদ নেই। তাদের ভেতর দিয়ে চোখ চালালে শক্তিপদর বাড়িটা আধারে ছায়া ছায়া দেখা যায়। ভূপতি বললেন, ঘরের কোণে ওটা আবার কি? ক্যামেরা। জানি না বাবু, আপনার সবই যেন কেমন ধারা। আমরা কি জন্য এখানে এসছি শুনি একবার? ছবি তুলতে না না খুনি ধরতে? হয়তো খুনিকে আমরা ধরতে পারবো না। মানে? হয়তো খুনিকে ধরবার শক্তি আমাদের হবে না, ধরবার আগেই সে অদৃশ্য হবে। মানে? ভাবছি যদি পারি তার একখানা ফটো তুলে রাখবো। এই অন্ধকারে? ফটো উঠবে ফ্ল্যাশ লাইটে। জানি না বাবু। আপনাদের কিচ্ছু জানবার দরকার নেই, আমাদের জানবার কথা হচ্ছে। আপনাদের খিদে টিদে পেয়েছে কি? আজকালকার ছেলেদের মতন আমি ডিসপেপটিক নই, আমার খিদে সর্বদাই জাগ্রত। তাহলে ডান হাতটা বার করুন, এই কাজটা সময় থাকতে সেরে নেওয়া যাক। ভারী সমঝদার মানুষ আছেন আপনি। এইখানে আপনার সঙ্গে আমার ভারী মেলে। পেটে খেলে পিঠে এসে হয়, কিন্তু এসে পড়েছি একেবারে বেমক্কা জায়গায়। খাবারের ফর্দ নিশ্চয়ই খুবই ছোট, তাই না? নিশ্চয়ই বড় নয়। ফিশ স্যালাড, চিকেন অমলেট, চিকেন রোস্ট, কিমা কারি আর কাশ্মীরি পোলাও। বলেন কি বলেন কি? এই মরুভূমিতে একেবারে যে রীতিমতো সরসভোজ। কই কই 2-1খানা ডিশ একেবারে ধীরে ধীরে ছুঁড়ে মারুন না। আহারাদি সমাপ্ত। খানিকক্ষণ হত্যাকারী সম্বন্ধে আলোচনা চলল। ভূপতি যতই শোনেন ততই মুষড়ে পড়েন।
মাঝে মাঝে খাবারের শূন্য পাত্রগুলোর দিকে তাকিয়ে ফোঁস করে দীর্ঘ নিঃশ্বাস ফেলেন। হঠাৎ হাতঘড়ির দিকে চেয়ে রবিন বলল, হেমন্ত, রাত 11টা। তাহলে আলো নেবাও। ঘর অন্ধকার, বাইরেও চোখ প্রায় অচল, কেবল আকাশে জেগে আছে আলোকের ম্লান স্মৃতি মাত্র। ভূপতি সকলের অগোচরে চুরি করে একটু ঘুমিয়ে নেওয়ার জন্য দেওয়ালে ঠেস দিলেন। তিনি হেমন্ত ও রবিনের জন্য নির্দিষ্ট চিকেন রোস্ট আর ফিশ স্যালাড পর্যন্ত নিজের পাতেই টেনে নিয়েছেন। আর কাশ্মীরি পোলাও যে এত বেশি পেটে ঠেসেছেন যে সেটা সকলেরই ভাগে কম পড়ে গিয়েছিল। এরপরে মানুষের আর সজাগ হয়ে থাকা অসম্ভব। সতীশবাবু মৃদুস্বরে হেমন্ত আর রবিনের সঙ্গে কথা বলতে লাগলেন। রাত 12টা। ইতিমধ্যে গ্যাসের ক্ষীণ শিখাগুলো একেবারে নিভিয়ে দিয়ে গেল। পুরো ব্ল্যাক আউট। রাজপথে নেই কোনো জনপ্রাণীর পদশব্দ। অন্ধকার আর অন্ধকার। রাস্তার ধারের বাড়িগুলো যেন অধিকতর নিবিড় অন্ধকারের নিরেট প্রাচীর। কি স্তব্ধতা! যেন শরীরই, যেন চেষ্টা করলে তাকে দুহাত দিয়ে চেপে ধরা যায়, যেন হিংস্র জন্তুর মতো সে বুকের উপর বসে দম বন্ধ করে দিতে পারে। সেই নিরবিচ্ছিন্ন স্তব্ধতার অদৃশ্য অন্তঃপুরে বসে নিশিথিনী যেন একটানা গান গেয়ে চলেছে ঝিমঝিম করে। যার প্রাণের কানে শুনতে পায় তারাই বোঝে সেই মৃত্যু সঙ্গীতের অর্থ কী। কিন্তু সেই ভয় ভরা মন দমানো স্তব্ধতাকেও যেন অস্থির করে তুলেছে ভূপতির বিস্ময়কর নাসাযন্ত্রের অবিরাম ঘর গর্জন। মানুষের অতটুকু নাক অত বেশি গর্জন করতে পারে? রবিন বিস্মিতভাবে সেই কথাই ভাবছিল। তারপর সে আর সইতে পারল না। ভূপতিবাবুকে ধাঁ করে একটা ধাক্কা মেরে বলল, আরে উঠুন ভূপতিবাবু, আপনার নাসিকার বেয়ারার হুঙ্কার শুনলে খুনি আর এই পাড়া মারাবে না। ভূপতি ফরফর করে উঠে বসে তাড়াতাড়ি রিভলভারে হাত দিয়ে প্রায় চিৎকার করেই বলে উঠলেন, কি বললে পতিত? আমার নাক ডাকলেও আমি ভয়ঙ্করভাবে জেগে থাকি। চুপ করো ভূপতি, তোমার পতিত এখানে নেই। ভুল হয়েছে স্যার, আমিও জানি পতিতের ছুটি এখনো মঞ্জুর হয়নি। সে গিয়েছে পাজির পাঝাড়া একটা স্বামীর আখড়ার ওপরে কড়া পাহারা দিতে। দোহাই তোমার, তুমি চুপ করো। এরপরে নাক ডাকানো বা কথা বলা কিছুই চলে না। সুপিরিয়র অফিসারের হুকুম। ভূপতি সত্যি সত্যিই চুপ। অন্ধকার ঘুটঘুট করছে, স্তব্ধতা থমথম করছে, রাত গাইছে ঝিমঝিম করে। রাত 1টা। আকাশের তারাগুলো যেন হঠাৎ করেই মহা আতঙ্কে সচকিত। 3-4টে জোলাকি নিবে আর জ্বলে বাজাচ্ছিল আলো আধারের নীরব নূপুর। হঠাৎ তারা এলোমেলো গতিতে উড়ে পালালো কে জানে। অন্ধকারেও যেন বিপুল দেহ এক আহত গরুরের মতো অসহ্য যন্ত্রণায় ছটফট করতে লাগলো। মৃত রাজপথ যেন বিপুল পদভ্যারে জ্যান্ত হয়ে উঠল। হেমন্ত ফিসফিস শব্দে বলল, সতীশবাবু, শুনেছি। বাপরে, কিসের শব্দ? চুপ! গুরুম গুরুম শব্দ। ও কি কারোর পদধ্বনি, না কম্পিত পৃথিবী স্তম্ভিত আত্মার উপর ভেঙে পড়ছে কোনো প্রকাণ্ড উপগ্রহ? ও শব্দ এক রাত্রে শুনেছে হেমন্ত আর রবিন, আর আজকে রাত্রে, সেই রক্তাক্ত অসম্ভবের রাত্রে। কোথা থেকে 3-4টে নিদ্রিত কুকুরের অতি কাতর যেন নেতিয়ে পড়া আর্তনাদ করল। থেমে গেল ঝিমঝিম রাতের কণ্ঠস্বর। কেঁদে উঠল যেন স্তব্ধতা। কেঁপে কেঁপে উঠল কাতর অন্ধকার। মরমর করে শুকনো পাতাদের অন্তিম আর্তনাদ। কে চলেছে তাদের ওই পাণ্ডুর ভগ্ন দেহ মারিয়ে? দপ করে জ্বলে উঠল তীব্র ফ্ল্যাশলাইটের অতি ক্ষণিক বিদ্যুৎ দীপ্তি। ভিন্ন ভিন্ন আধার পটে সিকির সেকেন্ডের জন্য উঠে মিলিয়েই গেল এক অতিকায় অপচ্ছায়া। তাকে দেখা গেল এবং দেখা গেল না। তাকে বোঝা গেল কিন্তু বোঝা গেল না। সঙ্গে সঙ্গে কি গগনভেদী চিৎকার, সে কি গর্জন, সে কি আর্তনাদ, সে কি সিংহনাদ, সে কি! আবার অতি অতি দ্রুত সেই গুরুম গুরুম শব্দ। সে কি পদশব্দ নাকি ভূমিকম্প? কিন্তু কে এলো আর কেই বা গেল? রাত তখনও ফুরোয়নি। বাইরে তখন দুঃস্বপ্নের মতো অন্ধকার। শহর তখনও ঘুমন্ত, কিন্তু হেমন্তের বৈঠকখানার ভেতরটা আলোর শীর্ষপদে আনন্দময়। মাঝখানকার বড় গোল টেবিলটা ঘিরে বসে রয়েছেন সতীশবাবু, ভূপতি, রবিন ও শক্তিপদ। হেমন্ত দাঁড়িয়ে আছে টেবিলের ওপর 2 হাত রেখে। হেমন্ত বলছিল, আমি যা বলি মন দিয়ে শুনুন।
বিশ্বাস না হলেও দয়া করে প্রতিবাদ করবেন না। যে ঘটনাগুলো ঘটে গেল আমার কথার সঙ্গে মনে মনে সেগুলো মিলিয়ে দেখুন, তাহলে নিজেদের মনের সমস্ত প্রশ্নের উত্তর পাবেন। প্রথম থেকেই আমার ধারণা হয়েছিল বর্তমান মামলার সঙ্গে অলৌকিক রহস্যের সম্পর্ক আছে। কেন কেন আমার এমন ধারণা হয়েছিল তা যুক্তি দিয়ে বোঝাবার দরকার নেই, কারণ তার প্রমাণ আমরা স্বচক্ষে দেখেছি। আমি বুঝলুম যিনি এ মামলার কিনারা করতে চাইবেন তিনি খালি গোয়েন্দা হলে চলবে না, তাকে আরও কিছু হতে হবে। গোয়েন্দার কাজ সাধারণ অপরাধী ধরা, অলৌকিক রহস্যের মীমাংসা করবার শক্তি তার নেই। এই মামলার সাধারণ দিকটা খুব সহজ। যে কোনো নিম্ন শ্রেণীর পুলিশ কর্মচারী সন্দেহ আর দৃষ্টি আকৃষ্ট হতে সন্ন্যাসীদের দিকে। তিনি সন্ন্যাসীদের অপরাধী বলে সন্দেহ করতেন, কিন্তু তবু তাদের ধরতে বা স্পর্শ করতে পারতেন না, কারণ তাদের ধরবার প্রমাণ কেবলমাত্র গোয়েন্দাগিরি দ্বারা পাওয়া অসম্ভব। এমনকি আইনের সাহায্যেও তারা অপরাধী প্রমাণ হবে না। আমিও তাদের গ্রেপ্তার করতে পারবো বলে মনে হচ্ছে না। তবে আপনাদের কাছে তাদের অপরাধ যে প্রমাণ করতে পারবো এমন আশা আমার আছে। প্রথমেই আমি দেখলুম হাতির মতন বা তার চেয়েও উঁচু কোনো জীব, যে সিংহের মতন গর্জন করে, যার হাত পা মানুষের মতন অথচ তীক্ষ্ণ আর বৃহৎ নখওয়ালা। এ হচ্ছে কল্পনারও অগোচর। এমন জীব একালে কি সেকালে, অর্থাৎ ইতিহাস পূর্ব দানব জীবের যুগেও কখনো সত্যিকার পৃথিবীর মাটির ওপর বিচরণ করেনি। অথচ এমন একটা উদ্ভট জীবকে আমি খুব অস্পষ্ট সচক্ষে দেখেছি। সুদর্শনবাবুও দেখেছেন, রবিন তার স্পর্শ পেয়েছে। আপনারা অন্তত তার আশ্চর্য হাত আর পায়ের ছাপ দেখে বিস্মিত হয়েছেন। তারা আসরিক, এমনকি অলৌকিক শক্তির প্রমাণও আমরা পেয়েছি সকলেই। তখন আমার প্রশ্ন হলো, বাস্তব জগতে এমন অসম্ভব জীবের আবির্ভাব সম্ভবপর হলো কেমন করে? তখন আমার প্রশ্ন হলো, বাস্তব জগতে এমন অসম্ভব জীবের আবির্ভাব সম্ভবপর হলো কেমন করে? এর সহজ উত্তর এসেছিল ভূপতিবাবু আর পতিতের মুখ থেকে। এ হচ্ছে নাকি ভৌতিক কাণ্ড। সতীশবাবু আর রবিন বোধ হয় অজানা নয়। জ্ঞান বিজ্ঞানের সকল ক্ষেত্রেই কিছু কিছু আনাগোনা করবার চেষ্টা আমি করি। এ আমার চিরকালের অভ্যেস। আর আমার মত হচ্ছে প্রত্যেক গোয়েন্দারই এই অভ্যেস থাকা উচিত। সাধারণ কৌতূহলের বশবর্তী হয়ে স্পিরিচুয়ালিজম বা প্রেতবিদ্যা নিয়েও আলোচনা করেছি অল্প বিস্তর, কিন্তু কখনো কিম্ভূত কিমাকার প্রেত বা মানুষের হুকুমের দাস হয়ে যেখানে সেখানে নরহত্যা করে বেড়ায়, প্রেত বিজ্ঞান আজ পর্যন্ত তার দৃষ্টান্ত দেয়নি। সুতরাং ধরে নিলাম রাম শ্যাম যদু মধু যেসব তথাকথিত কাল্পনিক ভূতের ভয় রাতে লেপ মুড়ি দিয়ে কেঁপে মরে, আমাদের হত্যাকারী সেই শ্রেণীর অন্তর্গত নয়। প্রেততত্ত্ববিদেরা চক্রবাসে যেসব দুরাত্মা শরীরী প্রকাশ দেখেছেন, এই হত্যাকারী তাদের দল থেকেও আত্মপ্রকাশ করেনি। মোট কথা, একে প্রেতাত্মা বলাই চলে না। তবে এই কি? এর অস্তিত্বের চাক্ষুষ প্রমাণ যখন পেয়েছি, একে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া চলে না। এ কে? আবার ভালো করে প্রেতবিদ্যা নিয়ে নাড়াচাড়া আরম্ভ করলাম। হঠাৎ করে নতুন তথ্য পেলুম। অনেক বিখ্যাত প্রেততত্ত্ববিদের মত হচ্ছে বিভিন্ন ভাব আর চিন্তার বিশেষ বিশেষ রূপ আছে। গভীর ধ্যান বা প্রবল ইচ্ছাশক্তি দ্বারা বিশেষ বিশেষ ভাবরূপকে মূর্তিমান করা যায়। এই কথা প্রসঙ্গেই 2-3 দিন আগে রবিনকে আমি বলছিলাম, কালী, তারা, দুর্গা প্রভৃতি দেবী এক একটি বিশেষ ভাবের বিশেষ মূর্তি ছাড়া আর কিচ্ছু নয়। হিন্দুদের মধ্যে যারা সিদ্ধ সাধক, সাধনার দ্বারা তারা অর্জন করেছেন অসাধারণ ইচ্ছাশক্তি, আর এই ইচ্ছাশক্তির প্রয়োগ করে তারা ইষ্ট দেবতাদের মানসিক মূর্তিকে চোখের সামনে দেখতে পান জীবন্ত শরীরী রূপে। ভাবতে লাগলুম, কোনো সাধু যদি শক্তি অর্জন করার পর সাধনা পথচ্যুত হয়ে দুষ্ট অভিপ্রায় ভীষণ কোনো হিংস্র ভাবকে জীবন্ত আর মূর্তিমান করতে চান,
তাহলে সে চেষ্টাও সে অনায়াসে সফল হতে পারে। কথাটা শুনতে অদ্ভুত বটে, কিন্তু অসম্ভব নয়। অলৌকিক শক্তিশালী পাপাচারী বহু কাপালিকদের কথা শোনা গিয়েছে। ভাবতে ভাবতে আমার সন্দেহ পরিণত হলো দৃঢ় বিশ্বাসে। তারপর বিধুবাবুর ডায়েরির লাইনটুকু পড়ে আমার মন বলে উঠল, এক্ষেত্রেও যখন এক দুরাচারী কাপালিকের সন্ধান পাওয়া গেল, তখন সকল সন্দেহ ধুলোর মতন উড়িয়ে দাও ঝোড়ো বাতাসে। সূত্র পেলাম, যদিও এই সূত্র আদালতে গ্রাহ্য নয়, কিন্তু আদালতে প্রমাণিত হয় না বহু সত্যি কথাই। আমরা সকলেই হিপনোটিজম বা যোগনিদ্রা বা সম্মোহনের বিদ্যার শক্তি দেখেছি। তাকে অলৌকিক শক্তি বললেও মিথ্যে বলা হবে না। অপরাধের ক্ষেত্রে বহুবার নিশ্চিত রূপে জানা গিয়েছে, দুষ্ট সম্মোহনকারীর ইচ্ছা শক্তি দ্বারা চালিত হয়ে অনেক নরহত্যা বা চুরি করেছে। আদালত তবু সম্মোহনবিদ্যার সত্য জেনে সত্য বলে মেনে নেয় না। সম্মোহনকারী শাস্তি পায় না। আন্দাজ করলুম, পাপী একজটা স্বামী কোনো বিভীষণ ভাবরূপকে ইচ্ছা শক্তি দ্বারা দেহী ও জ্যান্ত করে তুলছে, আর তার দ্বারাই পথের কাঁটা সরবার আশ্চর্য চেষ্টা করছে। সে বামাচারী কাপালিক ধর্মমাত্মাদের বশবর্তী হয়ে 12টি নরবলি দিতে চায়, কিন্তু অবনী, সিধু আর শক্তিপদ চান পুলিশে খবর দিয়ে তার এই ভীষণ ব্রত ভঙ্গ করতে। একজটা স্থির করেছে এই 3 জনকেই বধ করবে। এমনকি সে নিজের মুখে বলেছে, এদের সর্বনাশ করব যোগ বলের দ্বারা। একজটার সম্বন্ধে সন্দেহ রইল না বটে, কিন্তু তবু আমার দুর্ভাবনা কমল না। এক্ষেত্রে কোন বিভীষণকে সৃষ্টি করা হয়েছে তার প্রকৃতি আন্দাজ করতে পারি, কিন্তু তার আকৃতি কি? তার আকৃতি তো খালি আন্দাজ করলে চলবে না। গোয়েন্দার কাজে সর্বাগ্রে দরকার চাক্ষুষ প্রমাণ, নইলে তার সমস্ত আন্দাজের কথাই লোকে বলবে পাগলের আজগুবি প্রলাপ। অনেক ভেবেচিন্তে যা উপায় আবিষ্কার করলুম, আপনারা তা জানেন। বিভীষণ যতই রাতের আধারে গা ঢাকা দিয়ে আসুক, ফ্ল্যাশ লাইটে ফটো তুলতেই তার ভয়াবহ মূর্তিকে অন্তত ক্যামেরার কারিগরি বন্দি করতে পারবে। এই হলো আমার সিদ্ধান্ত। আজ সে এসেছিল, আমি তার ছবি তুলেছি, ডেভেলপও করেছি। একটু পরেই সকলে স্বচক্ষে দেখতে পাবেন সে কি প্রকাণ্ড ভৈরবী মূর্তি, যাকে পৃথিবীর অসংখ্য মানুষের দৈহিক শক্তি বাধা দিতে পারে না। সেই বিভীষণ আজ হঠাৎ অমন গগনভেদী আত্মনাদ করে পালিয়ে গেল কেন? প্রেতত্ত্ববিদরা যখন চক্রে বসেন, তখন ঘর করে রাখেন অন্ধকার বা প্রায় অন্ধকার। তাদের মতে যে শক্তিকে তারা চোখের সামনে শরীরই দেখতে চান, তার উৎপত্তি হয় ইথারের কম্পন থেকে। সাধারণ আলোক যে সইতে পারে না, ফ্ল্যাশ লাইটের মতন অতি প্রখর আলোকের তো কথাই নেই। এই বিশ্বাস আমারও ছিল বলে সেই মূর্তিমান মৃত্যুর সামনে গিয়ে দাঁড়াতে সাহস করেছিলাম। তারপর শেষ কথা, বাইরে দেখছি ভোরের আলো ফুটছে, শুনতে পাচ্ছি পাখিদের ঘুম ভাঙানো গান। এখনই বোধহয় পতিত এসে একজটা স্বামীর আশ্রমের খবর দেবে। সে কোন শ্রেণীর খবর আনবে বলতে পারি না, তবে আমার একটা সন্দেহ হচ্ছে। আপনারা কাস্টিং দ্য রানস বলে ব্যাপারটা রহস্য জানেন? জানেন না? অল্প কথায় বুঝিয়ে দিচ্ছি। রুন হচ্ছে ইউরোপের এক ধরনের আদিম ভাষার নাম। এই ভাষা এখন মৃত, কিন্তু মধ্যযুগে এই ভাষা চলিত না হলেও ইউরোপিয়ান জাদুকররা এই ভাষার সাহায্য নাকি নানা রকম রহস্যময় অপকর্ম করত। রুন অক্ষরের সাহায্যে বিশেষ বিশেষ মন্ত্র লিখে তারা হয়তো কোনো কাল্পনিক দানবকে জীবন্ত আর মৃত করে তুলত। জাদুকরের যে কোনো শত্রুকে এই দানব বধ করতে আসত। দেখছেন, কাল্পনিক ভীষণতাকে মূর্তিমান করবার চেষ্টা আর কাহিনী আছে পৃথিবীর সব দেশে। তারপর রুন মন্ত্রে সঞ্জীবিত দানবের একটা বিশেষত্বর কথা শুনুন। বিশেষজ্ঞরা তাকে বিফল করবার পদ্ধতি জানতেন, কিন্তু সে বিফল হলেও তার মৃত্যু ক্ষুধা কমত না। তখন নিজসৃষ্ট দানবের কবলে পড়ে প্রাণ দিতে হতো জাদুকরদেরই। আজ আমাদের বিভীষণ ব্যর্থ হয়েছে।
যদিও সে রুণ মন্ত্রের সৃষ্টি হয়নি, তবু তার অশান্ত রক্ততৃষ্ণা কেমন করে তৃপ্ত হবে বুঝতে পারছি না। আমার দরজায় একখানা গাড়ি দাঁড়ানোর শব্দ হলো না? উঠে দেখো তো রবিন, বোধহয় শ্রীমান পতিত পাবন এসেছেন রিপোর্ট দাখিল করতে। হ্যাঁ, পতিতই বটে, কিন্তু তার কি চেহারা! তার চোখ মুখ দুটো যেন উদ্ভ্রান্ত, মুখের ভাব কাঁদো কাঁদো, দেহ কাঁপছে থরথর করে, জামাকাপড় ছেঁড়া, চুল উস্কো খুস্কো। ভূপতি ব্যস্ত হয়ে বললেন, পতিত পতিত কোনো দুর্ঘটনা ঘটেছে নাকি? তোমার অত শখের টেরি গেল কোথায়? পতিত ধপাস করে একটা চেয়ারের ওপর বসে পড়ে। আর শখের টেরি স্যার, ছুটির দরখাস্ত দিয়েছিলাম, কিন্তু ছুটি দিলেন নাকি আমাকে জমালয়ে পাঠাবার জন্য। বেঁচে আছি সেটা পুণ্য স্যার, পাপের পুণ্য, নইলে এতক্ষণে পতিতের পতন হতো। পতিতবাবু, আপনার বীরত্ব আর সাহসকে আমরা ধন্যবাদ দিতে রাজি আছি, যদি তাড়াতাড়ি সংক্ষেপে সব কথা খুলে বলেন। বলছি স্যার, বলছি, সব কথা বলবার জন্যই তো ফিরে এসেছি। আগে এক গ্লাস জল দিন, নইলে এই কাঠ গলায় আমি আর কথা বলতে পারবো না। জলপান করে কিঞ্চিত ঠান্ডা হয়ে পতিত যা বলল তা হচ্ছে এই: রীতিমতো জঙ্গলের মধ্যে এক পুরো কালী মন্দির, সেখানেই ৫-৬খানা মাটির ঘর বানিয়ে আড্ডা গেড়েছে ১০-১২ জন হিন্দুস্থানি সন্ন্যাসী। বেটাদের চেহারা দেখলেই ভয় হয়। সন্ধ্যের আগেই আমি পাহাড়ওয়ালাদের নিয়ে চুপি চুপি চারিদিকে ঘেরাও করে ফেললাম, আর আমি নিজে উঠলাম একটা বট গাছের ওপরে। সেখান থেকে আখড়ার সমস্তটাই দেখা যায়। তারপর সন্ধে হলো, আর এত ঘুটঘুটে অন্ধকার যে আমারও চোখ হয়ে গেল অন্ধ। বলতে লজ্জা নেই, আমি একটু একটু ভূতে বিশ্বাস করি। মনের ভেতর যা হচ্ছিল তার বলবার নয়, কিন্তু কী বা করব, ডিউটি ইজ ডিউটি। রাত প্রায় ৮টার সময় দেখলাম সন্ন্যাসীরা মন্দির সামনে জমিতে গোল হয়ে বসে আছে। তারা একটা ধুনি জ্বালিয়েছিল, তার ভেতর থেকে যদিও আগুনের শিখা বেরোচ্ছিল না, তবুও জাগছিল কেবল একটু একটু করে আলোর আভা। সেই আলোর আভায় সন্ন্যাসীদের মূর্তি ঝাপসা ছায়ার মতো দেখা যাচ্ছিল বললে ভুল হয়। একদল কালি দিয়ে আঁকা মানুষ যেন ওখানে বসে রয়েছে। আমি খালি এইটুকুই আন্দাজ করতে পারছিলাম। তারপরে শুনতে পেলাম সন্ন্যাসীরা একসঙ্গে বিড়বিড় করে কি একটা মন্ত্র পড়ছে। এভাবেই কেটে গেল কতক্ষণ। মশা নানা রকম পোকামাকড়ের কামড়ে ছটফট করতে করতে আমি তখন ভাবছি, কতগুলো বাজে সন্ন্যাসীর একঘেয়ে মন্ত্র পড়া শোনবার জন্য কেন এই নরক যন্ত্রণা ভোগ করতে আমাকে এখানে পাঠানো হলো। তখন হঠাৎ চমকে তাকিয়ে দেখি সন্ন্যাসী মণ্ডলের মাঝখান থেকে দুলে উঠেছে একটা বিদঘুটে ছায়া। খুব তীক্ষ্ণ চোখে তাকিয়ে রইলাম, কিন্তু বুঝতে পারলাম না যে সেই ছায়াটা কিসের। আরও আশ্চর্য এই যে দেখতে দেখতে ছায়াটা ক্রমশ ঘন হতে লাগলো, অন্ধকারের চেয়েও কালো, অন্ধকারের মতো। মনে হলো সেটা কোনো সাধারণ ছায়া নয়, মস্ত একটা ছায়া মূর্তি। সে লম্বায় হবে প্রায় ১৩-১৪ হাত। বললে হয়তো আপনারা বিশ্বাস করবেন না। মূর্তিটাকে মনে হচ্ছিল যেন একটা নিরেট, আর ওপরের দিকে জল জল করছিল তার নীল আগুনের গোলা। তারপরেই শব্দ শুনলাম হুম হুম করে, ঠিক যেন প্রকাণ্ড হাড়ির মধ্যে ফাটছে বুম বুম করে বোমার পর বোমা। সন্ন্যাসীদের মন্ত্র পড়ার ধুমও বেড়ে উঠল। সে তো মন্ত্র পড়া নয়, যেন সংস্কৃত ভাষায় তর্জন গর্জন। বারবার আমার মনের অবস্থা বলে আপনাদের আর বিরক্ত করব না। আমার মন যে কেমন করছিল তা বোঝানো অসম্ভব। এসব দেখে শুনে আমি বেঁচে রইলাম এই মাত্র, যাকে বলে কণ্ঠাগত প্রাণ। হঠাৎ দেখি ছায়ামূর্তিটা অদৃশ্য, কানে শুধু বাজলো ধরাম ধরাম করে শব্দ, কার যেন পায়ের চাপে থরথর করে হচ্ছে ভূমিকম্প। ভয়ে একেবারে আমি গাছের ডালের সঙ্গে মিশে রইলাম। দরম দরম শব্দ আর ভূমিকম্প থামল, কিন্তু সন্ন্যাসীদের মন্ত্র পড়ার থামল না। তখন তারা ক্ষেপে গিয়ে দস্তুর মতো চিৎকার করে মন্ত্র পড়ছিল। তারপর যে আরও কতক্ষণ ধরে আমি সেই ভুতুরে মন্ত্রপাঠ শুনলাম তা খালি জানে ভগবান। নিজের সময় জ্ঞান আমি একেবারেই হারিয়ে ফেলেছিলাম। হঠাৎ আবার সেই বৃষ্টিকাণ্ড, দরম দরম করে আওয়াজ, সেই ভূমিকম্প। আমার খানিক তফাত দিয়ে বয়ে গেল যেন একটা দমকা ঝড়। গাছের পাখিরা পর্যন্ত আজকে চেঁচিয়ে উঠল। তারপর যা হলো তার বর্ণনা করতে পারবো না। মন্ত্রপাঠের ধ্বনি থেমে গেল, তার বদলে জাগলো অচম্বিতে আকাশ ফাটানো সিংহনাদ, হুঙ্কারের পর হুঙ্কার, অট্টহাস্যের পর
হুটোপুটি আর ছুটোপুটির শব্দ। ভীষণ আতঙ্কে আমি গাছের ওপর থেকে একেবারে মাটির ওপরে পড়ে অজ্ঞান হয়ে গেলাম। জ্ঞান যখন হলো তখন আকাশ ভালো করে ফর্সা হয়নি। ভয়ে ভয়ে উকিঝুঁকি মেরে তখন কোথাও কাউকে দেখতেও পেলাম না। তখন সাহস করে পাহাড়ওয়ালাদের সঙ্গে মন্দিরের কাছে গিয়ে যা দেখতে পেলাম সেও এক বিভৎস দৃশ্য। এই নিভে যাওয়া ছাই ভরা ধুনির চারিপাশে ছড়িয়ে পড়ে রয়েছে কোনো মানুষের খণ্ড খণ্ড দেহ, কোথাও চূর্ণ বিচূর্ণ মুণ্ড, কোথাও বা হাতের, কোথাও পায়ের, আবার কোথাও বা দেহের অন্যান্য কুচির অঙ্গ প্রত্যঙ্গ। ঠিক এমনই দৃশ্য দেখেছিলাম অবনীবাবুর ঘরেতে ঢুকে। মাটির ভেতরে পাওয়া গেল কেবল দুজন ভয়ে আদমরা সন্ন্যাসীকে। তাদেরকে ধরে এনেছি, আর সবাই পিট্টান দিয়েছে। শুনেছি ওই খণ্ড খণ্ড লাশ হচ্ছে 21টা স্বামীর। হেমন্ত বলল, যা ভেবেছি তাই, হিংস্র দানব তার স্রষ্টাকেই সংহার করেছে। সতীশবাবুর উদ্ধশ্বাসে বললেন, আপনি ফ্ল্যাশ লাইটে কার ফটো তুলেছেন? হেমন্ত পকেট থেকে একটা প্লেট বার করে দেখালো। সকলে বিমর্ষ হয়ে আগ্রহে তার উপর ঝুঁকে পড়ল। সতীশবাবু ভয়স্তম্ভিত স্বরে বললেন, ভয়ানক ভয়ানক, এই যে নৃসিংহ মূর্তি, মানুষের দেহে সিংহের মুন্ডু। হ্যাঁ, এক জটা স্বামীর ইচ্ছা শক্তি জীবন্ত করেছিল এই মূর্তিকেই। ভগবান তো নৃসিংহের রূপ ধারণ করেছিলেন পাপীদের শাস্তি দেওয়ার জন্য। এ মূর্তি ভগবান নয় রবিন, এ কেবল সেই মূর্তির বাইরেকার খোলস। এর মধ্যে আত্মা ছিল না, পরমাত্মা ছিল না, কেবল ছিল দুরাত্মার দুরন্ত ইচ্ছা শক্তি। এই দানব এখন কোথায়? ভাবের রাজ্যে। মানে? এ মূর্তি এখন হাওয়ার সঙ্গে মিশে গেছে। পতিত সানন্দে নেচে উঠল। আপদ গেছে স্যার, আপদ গেছে। আর আমাকে তদন্তে যেতে হবে না। ওই মূর্তি এখনো জ্যান্ত থাকলে আমি আর ছুটির জন্য দরখাস্ত করতাম না, পুলিশের চাকরি থেকেই একেবারে ইস্তফা দিয়ে দিতাম। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর কীরকম লাগলো সেটি কমেন্ট করে জানাবেন। আমরা আপনাদের মধ্যে থেকে একটি কমেন্ট পিন করে দেব। এই রকম গোয়েন্দা গল্প আর অ্যাডভেঞ্চার গল্প আমরা প্রায় নিয়ে আসি। আমাদের চ্যানেলটি ঘুরেও আসতে পারেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা একান্ত কাম্য। ধন্যবাদ।